Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের অ্যাডভান্স ফ্রেজের ব্যবহার যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। তো চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সময়ের সাথে সাথে সে ইংরেজি বলাই আত্মবিশ্বাসী হয়ে উঠল। সময়ের সাথে সাথে শিশুটি পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠল। সময়ের সাথে সাথে প্রযুক্তি আমাদের জীবন রূপান্তরিত করেছে। সময়ের সাথে সাথে এই অঞ্চলের আবহাওয়া অনেক পরিবর্তিত হয়েছে। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে। তো আপনারা কি জানেন যে সেন্টেন্সে এই যে সময়ের সাথে সাথে এই কথাটা কিভাবে ইংলিশে বলতে হবে? ওয়েল, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ওভার আ পয়েন্ট অফ টাইম। ওভার আ পয়েন্ট অফ টাইম। তো এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে সময়ের সাথে সাথে। যখন আমরা এরকম টাইপের বাক্যগুলো বলবো যে কোনো কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে বা কেউ কোনো কাজ সময়ের সাথে সাথে শিখে নিয়েছে, তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে ওভার আ পয়েন্ট অফ টাইম এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে দেখা যাক যে এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই টাইপের বাক্যগুলো আমরা ইংরেজিতে বলতে পারি। তো প্রথম বাক্যটা হলো কিছু সময়ের মধ্যে সে ইংরেজি বলায় আত্মবিশ্বাসী হয়ে উঠল, অথবা সময়ের সাথে সাথে সে ইংরেজি বলায় আত্মবিশ্বাসী হয়ে উঠল। তো এই বাক্যটা ইংলিশে হবে over a point of time he became more confident in speaking English. Over a point of time he became more confident in speaking English. পরের এক্সাম্পল, সময়ের সাথে সাথে প্রযুক্তি আমাদের জীবন রূপান্তরিত করেছে। Over a point of time, technology has transformed our lives. Over a point of time, technology has transformed our lives. পরের এক্সাম্পল, সময়ের সাথে সাথে শিশুটি পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠল। Over a point of time, the child developed a love for reading. Over a point of time, the child developed a love for reading. অর্থাৎ সময়ের সাথে সাথে শিশুটি পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠল। আরও একটা এক্সাম্পল, সময়ের সাথে সাথে এই অঞ্চলের আবহাওয়া অনেক পরিবর্তিত হয়েছে। Over a point of time, the weather in the region has changed a lot. Over a point of time, the weather in the region has changed a lot. তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই স্ট্রাকচারটার ব্যবহার করে আপনারা কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে পারবেন। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো সময়ের সাথে সাথে সে আমাদের ভুলে যাচ্ছে। সময়ের সাথে সাথে সে আমাদের ভুলে যাচ্ছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন? লেট মি নো ইন দ্য কমেন্টস। আশা করছি আপনারা এই বাক্যটার ইংরেজি সবাই বলতে পারবেন। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার বা পরের ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় আমরা এই ধরনের কথাগুলো বলে থাকি, যেমন আমি এক মুঠো বাদাম নিয়েছি। কৃষক মাঠ থেকে এক মুঠো ধান সংগ্রহ করলো। তার কাছে মাত্র কয়েকটি বই আছে। সে আমাকে কয়েকটা পরামর্শ দিল, বা সে আমাকে কিছু পরামর্শ দিল। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে, এখানে আমরা দুই ধরনের সেন্টেন্স দেখতে পাচ্ছি। তো প্রথম দুটো বাক্য দেখুন, এই দুটো বাক্যতে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো এক মুঠো, এক মুঠো বাদাম বা এক মুঠো ধান। ওকে, আর আর পরের দুটো সেন্টেন্সে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কয়েকটি বই আছে বা কয়েকটা পরামর্শ দিল। রাইট, এই দুটো কথা কমন রয়েছে। তো এখানে আমরা দুই ধরনের সেন্টেন্স দেখতে পাচ্ছি। বাট এই দুই ধরনের সেন্টেন্স বলতে হলে আমাদেরকে ইংলিশে আমরা একটা ফ্রেজের ব্যবহার করেই এই দুই ধরনের বাক্যগুলোকে বলতে পারি। তো ফ্রেজটা হবে হ্যান্ড ফুল অফ। হ্যান্ড ফুল অফ এই ফ্রেজটার অর্থ হলো এক মুঠো, বা আমরা যদি বলি সংখ্যায় কোনো কিছু কম বা খুবই কম, এরকম অর্থে হ্যান্ডফুল অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝুন। যখন আমরা সেন্টেন্সে
এরকম বোঝাবো যে আমাদের কাছে এক মুঠো চাল আছে বা এক মুঠো বাদাম আছে, এরকম বোঝালে হ্যান্ডফুল অফ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। আবার যদি আমরা এরকমও বোঝাই যে কোনো কিছু আমাদের কাছে খুব অল্প পরিমাণে আছে, কয়েকটা মাত্র, তখনও কিন্তু আমরা এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। তো এই ফ্রেজটা দুটো অর্থে ব্যবহার হয়ে থাকে। তো চলুন এবার এই ফ্রেজটার ব্যবহার করে এই দুই ধরনের বাক্যকে কিভাবে ইংলিশে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা হলো, আমি এক মুঠো বাদাম নিয়েছি। I took a handful of nuts. I took a handful of nuts. কৃষক মাঠ থেকে এক মুঠো ধান সংগ্রহ করলো। The farmer collected a handful of rice from the field. The farmer collected a handful of rice from the field. অর্থাৎ কৃষক মাঠ থেকে এক মুঠো ধান সংগ্রহ করলো। তো যখন আমরা কোনো জিনিস এক মুঠো অর্থাৎ কোনো এক হাতে এরকম মুঠো করে কোনো জিনিস ধরি বা এক মুঠো নিয়ে থাকি, তখন আমরা বলবো হ্যান্ডফুল অফ। ওকে, পরের এক্সাম্পলটা হলো, তার কাছে মাত্র কয়েকটা বই আছে। তার কাছে মাত্র কয়েকটা বই আছে। তো এই বাক্যটা ইংলিশে হবে, হি ওনস অনলি আ হ্যান্ডফুল অফ বুকস। হি ওনস অনলি আ হ্যান্ডফুল অফ বুকস। পরের এক্সাম্পল, সে আমাকে কয়েকটা পরামর্শ দিল, বা বলা যায় সে আমাকে কিছু পরামর্শ দিল। তো এই বাক্যটা ইংলিশে হবে, she gave me a handful of advice. She gave me a handful of advice. তো আমরা এই হ্যান্ডফুল অফ এই ফ্রেজটার ব্যবহার করে আমরা এই দুই ধরনের বাক্য বলতে পারি। ওকে, তো আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার ভালোভাবে বুঝতে পারলেন। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় আমরা এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন জীবন অনিশ্চিত আর এখানেই এর সৌন্দর্য। এই অ্যাপটি ফ্রি এবং ব্যবহার করা সহজ, আর এটাই হলো এর ভালো দিক, বা এটাই হলো এর সৌন্দর্য। তুমি যেখান থেকে খুশি কাজ করতে পারো, এখানেই এর সৌন্দর্য। শহরটি প্রতি ঋতুতে বদলে যায়, আর এখানেই এর সৌন্দর্য। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্য আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো, অর্থাৎ কোনো একটা কাজের একটা সুন্দর দিক বোঝাচ্ছে এই প্রতিটা সেন্টেন্সে, রাইট? তো এই প্রতিটা সেন্টেন্সে বেসিক্যালি কোনো একটা কাজের কোনো একটা জিনিসের সুন্দর দিকটার কথা বোঝাচ্ছে, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে কোনো কাজের যে সুন্দর দিকটা আছে সেটা বোঝাবো, তখন আমাদের সেন্টেন্সে ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। ফ্রেজটা হবে, দ্যাটস দ্য বিউটি অফ ইট। দ্যাটস দ্য বিউটি অফ ইট। ওকে, অর্থাৎ এর সুন্দর দিকটা হলো। তো এটি সাধারণত কোনো জিনিস বা পরিস্থিতির ভালো বা অন্যান্য দিককে প্রশংসা করতে বলা হয়ে থাকে। ওকে, দ্যাটস দ্য বিউটি অফ ইট। তো এক্সাম্পলগুলো আপনারা যদি দেখেন, তো এক্সাম্পলগুলো আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে দ্যাটস দ্য বিউটি অফ ইট। ওকে, তো চলুন এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, জীবন অনিশ্চিত আর এখানেই এর সৌন্দর্য। জীবন অনিশ্চিত আর এখানেই এর সৌন্দর্য। তো এই বাক্যটা ইংলিশে হবে, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ ইট। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ ইট। পরের এক্সাম্পল, তুমি যেখান থেকে খুশি কাজ করতে পারো, এখানেই এর সৌন্দর্য। তো এই সেন্টেন্সটা এরকম বোঝাচ্ছে যে কোনো একটা কাজ, যে কাজটা কিনা যেখান থেকেও করা যায়, এটাই হলো সেই কাজের সৌন্দর্য। ওকে, এরকম সেন্সে এই সেন্টেন্সটা এখানে রয়েছে। তো এই বাক্যটা ইংলিশে হবে, ইউ ক্যান ওয়ার্ক ফ্রম এনিওয়্যার অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ ইট। ইউ ক্যান ওয়ার্ক ফ্রম এনিওয়্যার অ্যান্ড দ্যাটস দ্য বিউটি অফ ইট। পরের এক্সাম্পল, এই অ্যাপটি ফ্রি এবং ব্যবহার করা সহজ, আর এটাই এর সৌন্দর্য, বা এটাই এর ভালো দিক। তো এই বাক্যটা ইংলিশে হবে, দিস অ্যাপ ইজ ফ্রি অ্যান্ড ইজি টু ইউজ। দ্যাটস দ্য বিউটি অফ ইট। দিস অ্যাপ ইজ ফ্রি অ্যান্ড ইজি টু ইউজ। দ্যাটস দ্য বিউটি অফ ইট। ওয়ান মোর এক্সাম্পল, শহরটি প্রতিটি ঋতুতে বদলে যায়, আর এখানেই এর সৌন্দর্য। তো এই বাক্যটা ইংলিশে হবে, The city changes with every season
and that's the beauty of it. The city changes with every season and that's the beauty of it. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটার ব্যবহার আপনারা কিরকম ধরনের বাক্যগুলো বলতে হলে ব্যবহার করবেন, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে আপনারা নিজেরা নিজেদের মতো সেন্টেন্স বানিয়ে বেশি বেশি প্র্যাকটিস করুন, তাহলে এই ফ্রেজটার ব্যবহার আপনাদের সবসময় মনে থাকবে। তো এটা ছিল 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার বা 3 নম্বর ফ্রেজের ব্যবহার। তো এবার আমরা দেখব 4 নম্বর ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় আবার এই টাইপের বাক্যগুলো আমাদের বলার প্রয়োজন হয়ে থাকে, আর আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এই টাইপের বাক্যগুলো। তো চলুন প্রথমে বাক্যগুলোকে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, তোমার প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করো না, তুমি ভালো পারফর্ম করবে। তুমি এই খেলার জন্য অনেক প্র্যাকটিস করেছো, তুমি অনেক ভালো পারফর্ম করবে। ইন্টারভিউয়ের সময় নার্ভাস হওয়ার দরকার নেই, তুমি অনেক ভালো পারফর্ম করবে। তোমার বক্তব্য চমৎকার, তুমি মঞ্চে দারুণ পারফর্ম করবে। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো তুমি ভালো পারফর্ম করবে। অর্থাৎ কেউ কোনো কাজ করতে যাচ্ছে আর সেই কাজের জন্য আমরা তাকে আগে থেকেই সাহস যোগাচ্ছি যে তুমি এই কাজটা ভালো করবে। তো যখন আমরা কাউকে আগে থেকেই এরকম মোটিভেট করব বা সাহস যোগাবো কোনো কাজ করার জন্য, আর বলবো যে এই কাজটাতে তুমি সত্যিই ভালো করবে বা তুমি ভয় পেও না, কাজটাতে তুমি ভালো পারফর্ম করবে, এরকম আমরা বলেই থাকি, রাইট? তো এরকম যখন কোনো সিচুয়েশন আসবে তখন আমাদের সেন্টেন্সে বলতে হবে সেটা হলো ইউ আর গোয়িং টু কিল ইট, ইউ আর গোয়িং টু কিল ইট। ওকে, অর্থাৎ কোনো কাজে তুমি ভালো করবে বা চমৎকার পারফর্ম করবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে ফার্স্ট আমরা বলবো কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলবো ইউ আর গোয়িং টু কিল ইট, ইউ আর গোয়িং টু কিল ইট। তো চলুন এবার তাহলে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে দেখা যাক, তাহলে আপনারা ভালোভাবে বুঝে যাবেন যে কিভাবে আমরা এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো প্রথম এক্সাম্পল হলো, তোমার প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করো না, তুমি ভালো পারফর্ম করবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন, ইউ আর গোয়িং টু কিল ইট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন, ইউ আর গোয়িং টু কিল ইট। অর্থাৎ আপনি ধরুন কাউকে বলছেন, সে প্রেজেন্টেশন দেওয়ার আগে আপনি তাকে বলছেন যে এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই, তুমি অনেক ভালো পারফর্ম করবে। পরের এক্সাম্পল, ইন্টারভিউয়ের সময় নার্ভাস হওয়ার দরকার নেই, তুমি দারুণ পারফর্ম করবে বা তুমি অনেক ভালো করবে। নো নিড টু ফিল নার্ভাস ডিউরিং ইন্টারভিউ, ইউ আর গোয়িং টু কিল ইট। নো নিড টু ফিল নার্ভাস ডিউরিং ইন্টারভিউ, ইউ আর গোয়িং টু কিল ইট। পরের এক্সাম্পল, তুমি এই খেলার জন্য অনেক প্র্যাকটিস করেছো, তুমি চমৎকার করবে বা তুমি ভালো পারফর্ম করবে। তো এই বাক্যটা ইংলিশে হবে, ইউ হ্যাভ প্র্যাকটিসড আ লট ফর দিস গেম, ইউ আর গোয়িং টু কিল ইট। ইউ হ্যাভ প্র্যাকটিসড আ লট ফর দিস গেম, ইউ আর গোয়িং টু কিল ইট। অর্থাৎ তুমি এই খেলার জন্য অনেক প্র্যাকটিস করেছো, তো তাই তুমি অনেক ভালো ফলাফল করবে বা তুমি অনেক ভালো পারফর্ম করবে। ওয়ান মোর এক্সাম্পল, তোমার বক্তব্য চমৎকার, অর্থাৎ তুমি অনেক ভালো বক্তব্য দিতে পারো, তুমি মঞ্চে দারুণ পারফর্ম করবে। এই কথাটা ধরুন আপনি কাউকে বলছেন, তাহলে এই সেন্টেন্সটা এরকম ভাবে ইংলিশে বলতে হবে, ইউর স্পিচ ইজ অ্যামেজিং, ইউ আর গোয়িং টু কিল ইট অন দ্য স্টেজ। ইউর স্পিচ ইজ অ্যামেজিং, ইউ আর গোয়িং টু কিল ইট অন দ্য স্টেজ। অর্থাৎ তোমার বক্তব্য চমৎকার, তুমি মঞ্চে অনেক ভালো পারফর্ম করবে। আই হোপ আমি আপনাদেরকে এই ফ্রেজটার ব্যবহার বোঝাতে পারলাম। তো এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজগুলোর ব্যবহার করে বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা মনে হয় আপনারা ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। So yeah, that is it for today's video. See you in the next video. Thank you so much for being here. Stay happy and keep learning.